আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের 5 সদস্যের একটা প্রতিনিধি দল আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করি এবং তার সাথে প্রায় আমাদের 50 মিনিটের বেশি আমরা বিভিন্ন প্রশ্নে আমরা আলোচনা করি। আমরা আরপিওর সাম্প্রতিক তাদের যে সিদ্ধান্তগুলো এটা সহ বেশ কিছু প্রশ্ন আমরা তার মনোযোগ আকর্ষণ করি এবং এ ব্যাপারে আমাদের পার্টির চিন্তা এবং অবস্থান তার সামনে আমরা ব্যক্ত করি। আমরা গুরুত্বপূর্ণ যেটা মনে করি যে নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। কারণ যারা প্রধান স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন এখনও ভালো করে জানেই না বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কী, ভাবনা চিন্তাটা কী। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং ইতিমধ্যে এটা নাকি অর্ডিন্যান্স আকারে গতকালকে এই অর্ডিন্যান্স নাকি ইতিমধ্যে এটা জারি হয়েছে, আর 2-1 দিন পরে হয়তো এটা পাবলিকলি সামনে আসবে। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। আর তারপরেও তারা অল্প দিনের মধ্যে রাজনৈতিক দলগুলির সঙ্গে যখন তারা আলোচনায় বসবেন, আমার ধারণা তখন আরপিও সংশোধনের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হবে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে। আর আমরা যেটা গুরুত্বপূর্ণ যেটা আমরা বলেছি বিশেষ করে একটা হলো যে জামানতের ক্ষেত্রে আমরা দেখেছি যে জামানত যেটা আগে 25,000 টাকা জামানত ছিল জাতীয় সংসদে নির্বাচন প্রার্থিতার ব্যাপারে, এটাকে তারা প্রায় দ্বিগুণ 50,000 টাকা জামানতের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে, যেটাকে আমরা মনে করি অবিবেচনা প্রসূত। এটা একই সাথে আগে যেখানে 25 লক্ষ টাকা ছিল সর্বোচ্চ ব্যয়সীমা, নির্বাচনী ব্যয়সীমা একজন প্রার্থীর, সেটাকে এখন ন্যূনতম 50 লক্ষ থেকে প্রায় 60 লক্ষ টাকা পর্যন্ত, ভোটার প্রতি যদি 10 টাকা করে হয় তাহলে এরকম একটা খরচের ব্যয়সীমা। বাংলাদেশের বাস্তবতায় আপনার নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, গত সংসদে যেখানে প্রায় 70% পার্লামেন্ট মেম্বাররা ছিল ব্যবসায়ী, বিত্তবানরা, ধনী এবং অনেকে কালো টাকার মালিক, এই ধারা যদি বন্ধ করা না যায় এবং নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। আমরা এত সংস্কার করছি, এত আলোচনা করছি, দেখা যাচ্ছে যে এটা অনেকটা কিন্তু এই কালো টাকার নির্বাচনে, এই কালো টাকা সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। সে জায়গা থেকে আমরা মনে করি এমনকি আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ আমরা দিয়েছি, আপনাদেরকে আমাদের সুপারিশনামা আমরা আপনাদেরকে দেব। তারা আরপিওর মধ্যে কিছু বিধান তারা যুক্ত করেছেন তিনি বললেন, কিন্তু আমরা এটাকে যথেষ্ট বিবেচনা করছি না। কারণ হচ্ছে যে আপনি দৃশ্যমান কিছু ব্যয় আছে আর অদৃশ্যমান ব্যয় তো একটা সীমাহীন একটা ব্যয়।
25 লাখ টাকা বা ধরুন 50 লাখ টাকা খরচ করবার কথা, অনেকে হয়তো খরচ করবেন, হয়তো 25 কোটি, 30 কোটি, 50 কোটিও কেউ কেউ খরচ করবেন। নির্বাচনকে অনেকে একটা বিনিয়োগ হিসেবে দেখেন, এক ধরনের ব্যবসা হিসেবে অনেকে বিবেচনা করেন। মনে করেন একবার যদি এমপি হতে পারেন, আর সে এমপি যদি সরকারি দলের হয়ে থাকে, তখন তো তার জন্য আরও বাড়তি অনেকগুলো সুযোগ সেখানে তৈরি হয়। ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় এই টাকার খেলাটা বন্ধ করা দরকার। প্রকাশ্যে অপ্রকাশ্যে টাকার বেসুমার যে ছড়াছড়ি, এটা বন্ধ করতে না পারলে গোটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাই একমাত্র 2 থেকে 5% বা 10% বিত্তবানদের মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ থাকবে। এটা আমরা বিশেষভাবে এটা মনোযোগ আমরা আকর্ষণ করেছি।